আরিয়ানা কাপুরের জীবন চাই। তোমাদের ওয়ার্ল্ড কাপটা কি দর্শকদেরকে দেখানো যাবে? কয়টা বাজে এটা কোনো টাইম নাকি বাসায় ঢোকার। ইন্ডাস্ট্রিতে এরকম ফ্রেন্ড বানানো খুব টাফ যে ফোন দিলে চলে আসতে পারবে, এরকম আসলে খুব কম। নায়িকা হিসেবে দিঘির আরো ভালো করার কথা ছিল। একদম ডিনাই করার মতো কিছু না, হতে পারে। একটা প্রজেক্টে লক হওয়ার পরে প্রজেক্ট থেকে বাদ দিয়ে দেওয়া। So there is nothing to regret. আমি তোমাকে একটু স্টোরি শেয়ার করি। পাবলিক অ্যাপিয়ারেন্স এর মধ্যেই কেউ হয়তো বা একটু বডি শেমিং করে ফেলবে, মোটা হয়ে গেছো কেন। আমি কখনো নিজের হাতে ভাতই খাইনি আমার মা বেঁচে থাকাকালে। ছোটবেলায় গ্রামীণ ফোনের বিজ্ঞাপন দিয়ে সবার নজরে আসা শিশু শিল্পী হিসেবে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আর এখন নিজের জায়গা তৈরির জন্য বড় পর্দায় নতুন জার্নি। আমাদের সঙ্গে কে আছেন আজকে বলুন তো? সবাইকে ওয়েলকাম করছি ফুডি প্রেজেন্স ক্যাচ দ্য স্টার দেখার জন্য। সাথে আছে আমি রুহানি সালসাবিল, আর আমাদের আজকের স্টার প্রার্থনা পারদিন দিঘি, জানবো দিঘি না বলা কিছু কথা। ওয়েলকাম দিঘি, কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আজকে তোমাকে পেলে হুম। আমি কেমন থাকি তুমি বলো। সেম হিয়ার, তোমাকে কেউ পেলে যদি বিহাইন্ড দ্য সিন দেখতো। ও নো, আমরা এত সুন্দর করে কথা বলছি এখন, কিন্তু বিহাইন্ড দ্য সিনে যে আমাদের টোনই ডিফারেন্ট থাকে। কেমন যাচ্ছে সবকিছু? আলহামদুলিল্লাহ সবকিছু ভালো যাচ্ছে। ওকে। দেখি, আমি যদি বলি যে সেলিব্রিটিদের মাঝেই বেড়ে উঠেছে। সেলিব্রিটিদেরকে দেখতে দেখতে, এবং প্রত্যেকজন ফ্যামিলি মেম্বার সেলিব্রিটি। তো এই লাইফটা আসলে কেমন, যে বাইরে যেরকম ছোটবেলা থেকে সবাই দিঘিকে অ্যাজ আ সেলিব্রিটি ট্রিট করে, বাসায় আসলে দিঘি কতটুকু সেলিব্রিটি? সরি, বাসায় আসলে তার অর্ধেকও না। মানে বাইরের অর্ধেকটাও বাসায় না। বাসায় বাসায় কেমন? বাসায় একদম কিছুই না। বাসায় একটা নরমাল হিউম্যান বিইং আরকি, একটা নরমাল মেয়ে। মানে এখনো কাজ থেকে দেরি করে ফিরলে, "বাবা কয়টা বাজে? এটা কোনো টাইম নাকি বাসায় ঢোকার?" এরকম আর কেউ। সো যা সেলিব্রিটি, যা সবকিছু দরজার দরজার এই পাশে আসলে আবার একদম অন্যরকম। ওকে। দিঘির কাছে একটু জানতে চাই যে বাসার ব্যাপারটা যেরকম একদমই কন্ট্রাস্ট, হুম। বাইরের এই চাকচিক্য হুম, হুম, জীবনের হুম। থেকে ফ্রেন্ড সার্কেলে আসলে দিঘির অ্যাপিয়ারেন্সটা কিরকম? ওটা আরো খারাপ। আরো খারাপ। ওটা আরো এমনি খারাপ। কিভাবে ট্রিট করে? না, ওরা আমাকে মানে কোনো নরমাল হিউম্যান বিং মনেই করে না। মানে ওদের কাছে কিছুই না। আরে কি দিঘি কি এই টাইপের। মানে ওরা আরো খারাপ ওই দিক থেকে। আর এই জিনিসটা ছোটবেলা থেকেই আমার সাথে আ খুব হয়ে আসছে যে আমাকে সবসময় আমার ফ্রেন্ড, ক্লাসমেট কিংবা আমার স্কুল বলো, কলেজ বলো কিংবা এখন ভার্সিটিতে পড়ছি সেখানে কোথাওই না আসলে আমাকে কোনো নায়িকা ট্রিটমেন্ট দেওয়া হয়নি। মানে ক্লাসরুমে পর্যন্ত। আমাকে খুব স্টুডেন্ট ট্রিটমেন্টই সবসময় দেওয়া হয়েছে, কিংবা ক্লাসমেটদের সাথে খুব স্টুডেন্ট এবং ফ্রেন্ডস ট্রিটমেন্টই দেওয়া হয়েছে। এর বাইরে নায়িকা ট্রিটমেন্টটা আমাকে কখনো দেওয়া হয়নি। যেটার জন্য আমি অনেক খুশি। কারণ কি, সারাদিনই তো কাজে থাকি। নায়িকা ট্রিটমেন্ট কিন্তু আমাদের খুব রেগুলার লাইফ এখন। এটা কিন্তু হয়েই যাচ্ছে। বাট রেগুলার লাইফ যেহেতু আমাদের খুব বেশি এরকম জিনিসপত্র। সো একটা নরমাল লাইফ অনেক মিস করতাম। সো এই জিনিসগুলোর জন্য ব্যালেন্স হয়ে যায়। ওকে, ফ্রেন্ডসদের সাথে আই হুম, মিন হুম। ভার্সিটিতে যে ফ্রেন্ড সার্কেল হুম, আছে হুম, তাদের হুম। সাথে কি আড্ডা দেওয়ার সুযোগ হয়? কফি শপে যাওয়া হয়, গল্প করা হ্যাঁ, হয়? হ্যাঁ, হ্যাঁ। হয়? হয়। মানে এটা আমার কাজ না থাকলে তখন আমি ট্রাই করি আমার ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করার। আমার কিছু চাইল্ডহুড ফ্রেন্ড আছে তাদের সাথে। তারপর আমার কিছু গার্লস গ্রুপ আছে তাদের সাথে। সো আমি হ্যাং আউট করি। ওকে। এই যে ছোটবেলাতেই সেলিব্রিটি হয়ে যাওয়া, মানে সবাই চিনে গেল একটা একদম আর্লি এজে। সেটা কি বড় হওয়ার পরে কোনো প্রেশার ক্রিয়েট করে? একটু তো আমি বলব অবশ্যই করে। কারণ ছোটবেলার থেকে যেহেতু মানুষ চিনে, জানে এবং ছোটবেলায় যেহেতু অনেক কালারফুল লাইফ ছিল। সো বড় হওয়ার পরেই ব্যাপারটা আম একটু প্রেশার ক্রিয়েট করে। কারণ আমার থেকে তো প্রত্যাশাটাও অনেক বেশি আমি মনে করি। যেহেতু অনেকদিন ধরে মানুষ দেখছে এবং একটা ভালো টাইম পর্যন্ত আমাকে দেখেছে এবং আল্লাহর রহমতে ওই সময় খুব সুনামও হয়েছে। সো যার জন্য প্রেশারটা একটু বেশি থাকে।
ওকে। পৃথিবীর অন্যতম সুন্দর সম্পর্ক হলো বাবা-মেয়ের হুম, সম্পর্ক। এবং যেটা আমি জানি যে আন্টি তো অনেক মানে একদম দিঘির আর্লি এজেই হুম, 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 পরবার বাড়ি জমিয়েছেন। তো আসলে বাবাই বাবা, বাবাই মা, হুম। বাবাই সবকিছু। বাবার সাথে কোনো একটা মজার ঘটনা যদি জানতে চাই? আ বাবার সাথে হচ্ছে উম বাবার সাথে আমার প্রত্যেকটা টাইমই মজার আমি মনে করি। কারণ কি আ বাবা আমার খুব বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাবার সাথে আমার। বাবা আমার বেস্ট ফ্রেন্ড এর মতো। হুম। সো তার সাথে আমার অনেক রকম গল্প, কথা মানে সবকিছু তার সাথে আমি খুব নির্দ্বিধায় শেয়ার করতে পারি। ইনফেক্ট আমরা গসিপও করি। কাদেরকে নিয়ে? নায়িকাদেরকে হ্যাঁ, নিয়ে? সব গসিপই হয় তার সাথে। বাবা জানো এইটা হইছে, ওইটা হইছে। এই নায়িকা এইটা করলো, এই নায়কটা এইটা করলো। এবং সেও আমার সাথে গসিপ করে। আচ্ছা তাই? তারপরে এইটা বাহ! আমরা অনেক গসিপ করি। সো বাবার সাথে আমার কখনো মানে থাকে না? আমার যেমন আমি আশেপাশেও দেখেছি হুম। ফ্রেন্ড সার্কেলে খুব শুনতাম, বাবা বাসায় আসলে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। বাবারা বাসায় ঢুকলেই বাচ্চাদের কাঁপাকাঁপি হ্যাঁ, শুরু হয়ে যায়। বাবা বাবার সাথে হ্যাঁ, মানে একটা একটা ডিসট্যান্স ডিসট্যান্স থাকে। থাকে। কিন্তু আমার বরঞ্চ আমার মা বেঁচে থাকাকালীনও কোনোদিনই এই জিনিসটা হয়নি। বাবা বাসায় আসছে মানে আমি হ্যাপি। বাবা চলে আসছে। আর উল্টাটা হতো আমার মার সাথে। ওকে, ভীষণ মজার একটা মেমোরি শুনলাম। হুম। এটা ডেইলি লাইফ এর ইনসিডেন্টই বলব যে হুম, হুম, বাবার হুম। সাথে গসিপ। হ্যাঁ, এক্সাক্টলি। দারুণ ব্যাপার। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে দিঘির কোনো ক্লোজ ফ্রেন্ড আছে? যে মনে হয় যে একটা বিপদে পড়লাম, ওকে ফোন দিলে পাশে পাওয়া যাবে ইন্ডাস্ট্রিতে? ইন্ডাস্ট্রিতে এরকম ফ্রেন্ড বানানো খুব টাফ আমি মনে করি। যে So Gigi, can you tell me the fastest grocery delivery app in Bangladesh? That's hands down Foodie. Delivers groceries in just 15 minutes. ঠিক আছে? ফোন দিলে অন স্পট পাশে থাকবে কিংবা বললেই চলে আসতে পারবে এরকম আসলে খুব কম। বাট তারপরেও আমার মনে হয় কিছু মানুষের সাথে খুব ভালো সম্পর্ক। তার মধ্যে আ একজন হচ্ছে ভাবনা আপু। সে আমাকে খুব আদর করে। আচ্ছা, সো আসলে বিপ্লব। হ্যাঁ, ওকে। ভাবনা আপুর সাথে আমার খুব ভালো সম্পর্ক হুম। এবং আমার মনে হয় যে কখনো যদি হয়, কিছু হয় মানে সে আমার পাশে থাকবে। এটা আমি সিউর। আমরা কি একটু টেস্ট করব? হ্যাঁ, কিভাবে? তাইলে ভাবনা আপুকে একটা ফোন দাও দেখি, দিয়ে বলো যে কিন্তু একটু অ্যাক্টিং করো যে ভাবনা আপু আমি একটা বিপদে পড়েছি। দেখি ভাবনা আপু কি রিঅ্যাকশন দেয়। ওকে ফোন দিতেও ভয় লাগে। ও আমার সাথে নরমালি কথাই বলে না। কেন? ও তো জানে আমি কই। স্পিকার দেখি, নো চিটিং। এই মহিলাটা ফোন ধরে না। একটু পরে ফোন দিয়ে বলবে, "এই বল।" না ওকে পাওয়া যাবে না আজকে যতটুকু বুঝলাম। একটু পরে সে ব্যাক করবে। মানে এইটা দিদি বলল এইটা যে বিপদে একজন দৌড়ে এইটা আসবে, সে হ্যাঁ, ফোনটাই রিসিভ বিপদটাই করেনি। কেটে গেল। বিপদটাই কেটে গেল। ততক্ষণ আমার বিপদই কেটে গেছে। আচ্ছা, একটু ওয়েট করে দেখি আসলেই সেই ফোনটা আসে কিনা। আচ্ছা, নাহলে কিন্তু অন্য ফ্রেন্ডের ঠিক কাছে আছে। আমি যাব। ওকে। এনিওয়ে, শ্রদ্ধেয় কাজী হায়াৎ পরিচালিত 'কাবুলিওয়ালা' হু, হু। চলচ্চিত্রে অভিনয় করার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া। যেই বয়সে হাতে ন্যাশনাল অ্যাওয়ার্ড এলো, সেটার গুরুত্ব বোঝার মতো ফেজ তো সেটা ছিল না। হু, হু। তাই না? সেই একদমই না। সময়টা থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ, আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডের যে গল্পটা হচ্ছে সবচেয়ে মজার, সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে বাসার সবাই অনেক হ্যাপি। আমার মা কান্না করছে খুশিতে, বাবা হ্যাপি, মা নতুন শাড়ি কিনে আনলো, নতুন জামা কিনে দিল আমাকে। আমরা অ্যাওয়ার্ড নিতে যাবো। এইটা এভাবে সাজবো, সবকিছু নতুন, নতুন হবে। তো আমি বললাম যে, "অ্যাওয়ার্ড তো প্রতিদিনই পাচ্ছি। এটার জন্য এরকম কেন করছে?" তো বলল, "এটা অনেক দামি একটা পুরস্কার। এটা সবাই পায় না।" তো আমাকে অনেক সুন্দর করে বুঝানো হলো যে এটা অ্যাকচুয়ালি কি। তা আমার ১ম কোয়েশ্চেন ছিল, "আচ্ছা এটা এত দামি পুরস্কার এটার সাথেও কি এবার চকোলেট দিবে না?" বয়স কত ছিল তখন? ৫ বছর। আচ্ছা। তো মানে তখনও আমার মা মাথায় হাত দিবে, "তোর চকোলেটই লাগবে? তুই এখনো ন্যাশনাল চকোলেটই" অ্যাওয়ার্ড এর থেকে চকোলেট ইম্পোর্টেন্ট। হ্যাঁ, আর আমি যখন জীবনে ১ম অ্যাওয়ার্ড পেয়েছিলাম, ওটা সম্ভবত ছিল সিজেএফবি অ্যাওয়ার্ড। ওকে। তো আ ওইখানেও যখন আমি যাই, তো আমাকে এটা দেওয়ার পরে আমি বললাম, "এটা কি?" গাড়িতে উঠে আমি বললাম যে, "এটা কি?" তো আমার মা বলল যে, "এইটা পুরস্কার। তুমি অনেক সুন্দর করে কথা বলছো না ইসে গ্রামীণফোনের ওটাতে, এইজন্য তোমাকে দিছে। ওরা তোমার উপর অনেক খুশি এটা দেখার পরে। এইজন্য এটা দিয়েছে।"
তো তখন আমার খুব মন খারাপ। আমার উপর খুশি তাহলে আমাকে এইটা দিয়ে আমি কি করব? আমাকে চকলেট কেন দিল না? আমি চকলেট পছন্দ করি ওরা জানে না? তো তখন থেকে আমার একটা ঝোঁক ছিল যে কেন আমাকে অ্যাওয়ার্ডের সাথে চকলেট দিচ্ছে না? আর সর্বপ্রথম এটাই এসেছে এত দামি পুরস্কার এটা নাকি ডিফারেন্ট। তাহলে এটার সাথেও কি চকলেট দিবে না? ওই ফেজেই আসলে ফেম নেম এক্সাক্টলি সবকিছু হ্যাঁ। চলে এসেছে। তো এই যে চাইল্ড আর্টিস্ট হিসেবে যে অ্যাকসেপ্টেন্সটা ক্রিয়েট করা এবং পরবর্তীতে অ্যাডাল্ট আর্টিস্ট হিসেবে অ্যাকসেপ্টেন্স ক্রিয়েট করা, এটা চ্যালেঞ্জিং না? হ্যাঁ, এটা অবশ্যই একটু চ্যালেঞ্জিং আমি মনে করি। কারণ আম ছোটবেলার থেকে তো একভাবে দেখে আসছে। সো ইমেজ একভাবে অলরেডি ক্রিয়েটেড। আর মানুষের মাইন্ডেও একভাবে আমাকে দেখে ফেলেছে। মানে প্রতিচ্ছবি ওভাবেই আছে। সো যত দিন যাচ্ছে মানুষ মনে করে এইটাই দিঘি, এইটাই দিঘি। সো যখনই বড় হয়ে যাওয়াটা এবং তারপরে আমার মনে হয় অ্যাকসেপ্টেন্স এর একটা ব্যাপার তো অবশ্যই থাকে যে আমাকে কি মানুষ নিতে পারছে কিনা কিংবা বড় হওয়ার পর অনেকে না মানতে পারে না যে ও বড় হয়ে গেল। এরকম অনেক চাইল্ড আর্টিস্টের সাথে হয়েছে। সো নায়িকা হওয়ার সময় না মানুষ আরো বলে বেশি ভয় দেখায় ফেলছে আমাকে। এই হবে নাকি? হবে? আচ্ছা হ্যাঁ দেখি। ১টা ২টা সিনেমা করো তারপরে বোঝা যাবে। বাট লাকিলি আমার ১ম সিনেমা থেকে মানে আমি রিভিল হওয়ার পর থেকে অ্যাকসেপ্টেন্স টা না অটো চলে আসছিল মানুষের মধ্যে কিভাবে জানি আমি জানি না। এটা খুবই আমি লাকিলি পেয়েছি। ওকে। আমরা কি একটু আ ছোট্ট ভার্শনের দিঘির কাছে চলে যাব? সে কি একটু ময়না পাখির ডায়ালগটা ও আমাদেরকে শোনাবে? প্লিজ আম বাবা জানো আজকে কি হয়েছে? আমাদের ময়না পাখিটা না সে আজকে আমার নাম ধরে ডেকেছে। আর এই কথাটা না মা কিচ্ছুতেই বিশ্বাস করছে না। কেমন লাগে বলো তো বাবা? আমি কি তাহলে ভুল শুনেছি? তুমি আজকে বাসায় এসে মাকে অবশ্যই বকে দিবে। আচ্ছা বাবা রাখি, তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। এটা কি চকোলেটের লোভ দেখিয়ে হ্যাঁ, ডায়ালগটা নেয়া হয়েছিল? চকলেটের লোভ দেখিয়ে, চকলেট দিয়ে এরকম বলে আরকি। ওকে। আ এই যে অনেকে যে বলে যে আ নায়িকা হিসেবে দিঘির আরো অনেক উপরে যাওয়ার কথা ছিল। আরো ভালো করার কথা ছিল। এই বিষয়টার সাথে কি তুমি একমত? আমার তো মনে হয় যে সময় তো এখনো অনেক আছে। সো আম জিনিসটা যদি দেরি করে হলেও হয়, হুম। তাহলে তো পেশেন্স রাখাই যায়। এবং আমি তো মনে করি যে এখনো যা আছে আলহামদুলিল্লাহ অনেক আছে। আমি তো কোনোভাবেই কম দেখতে পাই না। ওকে। কখনো কি মনে হয় যে আমার কাছে সঠিক সুযোগ আসেনি? বা হুম, আমার কাছে আরো সুযোগ আসতে পারত? হুম, আসতে আ পারে এখনো। হুম। এখনো না আসতে পারে। অবশ্যই সো পথ তো বাকি আছে। হুম। কিন্তু যতটুকু ক্যারিয়ার না এখন মানে এখনো আসতে পারে হয়তোবা সেটা আসছে না। হুম, কিংবা আসতে পারত। কিংবা অনেক সুযোগই আমাকে দেওয়া হয়নি। হুম। এটা আমার সবসময়ই মনে হয়। ওকে। ১ম সিনেমা সিলেকশন এর ক্ষেত্রে কি মনে হয় যে সেটা ভুল ছিল নাকি পার্ট অফ লাইফ ওয়াজ পার্ট অফ এক্সপেরিয়েন্স? লাইফ এক্সপেরিয়েন্স অবশ্যই। যেটার থেকে আসলে একটা অনেক বড় লেসন আসে সেটা আসলে ভুলের মধ্যে ধরাটা ঠিক না আমি মনে করি। কারণ ওই সময়টা ওই এক্সপেরিয়েন্স এর মধ্য দিয়ে না গেলেও এখন অনেক কিছুই বুঝতাম না। ওই এক্সপেরিয়েন্সটার জন্য এখন আরো অনেক বেশি ম্যাচিউরড। সো আমি মনে করি যে না পার্ট অফ এখন কি লাইফ। একটা কাজ আসলে সেটা তুমি চিন্তা করো যে এটা আমার জন্য পজিটিভ হবে না নেগেটিভ হবে হুম। তারপরে ডিসিশনটা নাও? হুম। এটা তো শুরু থেকেই করি। কিন্তু যেহেতু তখন আরো বয়স কম ছিল ওই সময়টা। হুম। তো আরো অলমোস্ট ৫ বছর আগের কথা। সো immature তো ছিলামই। অনেক কিছুই বুঝতে ভুল হয়েছে। কিংবা অনেক কিছু বুঝে উঠতে পারিনি। বাট এখন তো চেষ্টা করি আরো অনেক বেশি আ ঝালাই করে কাজটা করার। ওকে। ২০১১ সালে আন্টি চলে গেলেন। হুম। ছোট্ট একটা মেয়ে জীবনের সবথেকে দামি গিফটটা হারিয়ে ফেলল। হুম। মা চলে যাওয়ার পর কি চেঞ্জ এলো জীবনে? আম অনেক কিছুই চেঞ্জ এসেছে। মানে একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি বলি, হুম। অনেক চেঞ্জ। আমি আমি কখনো নিজের হাতে ভাতই খাইনি। আমার মা বেঁচে থাকাকালীন। আমি নিজের হাতে ভাতই খাইনি। সো সে যেদিন অসুস্থ হলো, সেদিন থেকে আমি ১ম আমি বাবার হাতে ভাত খেয়েছি। আ কতদিন অসুস্থ ছিল? অসুস্থ ছিল হচ্ছে ২৬ মাস। তারপরে মারা গেল। তো ১ম যেদিন হসপিটালে নিয়ে যাওয়া হলো, ওইদিন আমি ১ম বাবার হাতে ভাত খেয়েছি। তো আস্তে এই যে মানে একদম ছোট একটা এক্সাম্পল দিলাম যে, এখান থেকে শুরু মনে করো প্রত্যেকটা লাইফের চেঞ্জিং। এখনো পর্যন্ত জিনিসটা ongoing আমি বলব যে এখনো যদি মা থাকতো অনেক কিছু ডিফারেন্ট হতো।
তা তো বটেই। আচ্ছা, মা কি এখনো ইনফ্লুয়েন্স করে? মনে হয় যে যখন একটা ডিসিশন নিচ্ছি বা কিছু করছি, আ মা থাকলে হয়তো এটা করবো, এটাই করি। হুম, হুম। এরকম কোনো ভাবনা আসে যে তার হ্যাঁ। এক্সিস্টেন্স কি ফিল করা যায়? হুম, হুম। সবসময়ই এই ভাবনাটা আসে। আর সবসময় আমি চেষ্টা করি কোনো একটা কাজের আগে যাই হোক না কেন হুম। চিন্তা করি আচ্ছা মা থাকলে কি করত? কি বলতে পারত এটা নিয়ে? কিংবা এটা নিয়ে তার সাথে আমার কি কনভারসেশন হতো? সো আমি এগুলো অনেক চিন্তা করার চেষ্টা করি। তার মতো করে চিন্তা করার। ওকে। আ মার সাথে কোনো একটা মেমোরি যেটা স্টিল নাও ইমোশনালি টাচ করে? আমার মা পান খেতে পছন্দ করত। তো আমি হচ্ছে পান বানিয়ে দিতাম তাকে প্রায়ই। এবং সে যখন যেদিন হুম। অসুস্থ হয় তো সকালবেলা ভোরবেলা ৬টা-৭টার দিকে সে অসুস্থ হয়। তার আগের দিন রাতেও আমি তাকে পান বানিয়ে খাইয়ে দিয়েছি। তো তার আগের দিন রাতেই তার হালকা, হালকা মাথা ব্যথা ছিল। যেহেতু প্রেশারের প্রবলেম ছিল, তখন থেকে তার মাথা ব্যথা ছিল। তো সে শুয়ে আছে আমাকে বলতেছে, "আজকে আর উঠতে পারব না রে, পানটা বানায় আমার মুখেই দে।" তো আমি পান বানিয়ে তার মুখে দিয়ে আসছি। তো আ এইটা খুব মনে পড়ে। যেখানে আছে নিশ্চয়ই ভালো আছে। মা। এই যে পাবলিক লাইফটা মেইনটেইন করার পাশাপাশি পার্সোনাল ইমোশনটা হ্যান্ডেল করা টাফ হয়ে যায় না? মানুষের এত কথা, এত রকমের কথা। হুম, অনেক, অনেক টাফ হয়ে যায়। কারণ আম পাবলিক অ্যাপিয়ারেন্স মানেই কিন্তু হাসিখুশি থাকতে হবে, হুম। মন খারাপ থাকা যাবে না, ফটোজেনিক ফেস নিয়ে ক্যামেরা ফেস করতে হবে। বাট অনেক সময় তো আসলে হয়ে উঠে না। দেখা যায় যে ভিতরে আসলে আমার কোনোভাবেই জিনিসটা আসছে না। বাট আমাকে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়, বসতে হয় হুম। এবং যেটা বললা যে এরকম অনেক কিছু দেখার পরে হয়। সো দেখা যায় যে আমি অ্যাপিয়ারেন্স হচ্ছে আমার। কিন্তু আমার মনে হচ্ছে যে আচ্ছা আজকে আবার কমেন্টে এই খুঁতটা ধরবে। আজকে আবার কমেন্টে এই কথাটা বলবে। সো এত তো পরিপাটি আমরা হওয়ার পরেও কোনোভাবেই ছাড় পাই না। সো এই প্রেশারটাও সবসময় থাকে। ওকে। আম এই যে সবাই একটা কমেন্ট করে সবসময় যে আরো ভালো করা দরকার ছিল। বড় হুম, হুম। দেখি সেই প্রত্যাশা পূরণ করছে না। তো সেই জায়গাটাতে যদি একটু জিজ্ঞাসা করি যে কেউ কখনো মনে এভাবে আঘাত দিয়ে বলেছে যে না হচ্ছে না, তুমি আর পারবে না? হ্যাঁ, অনেকেই মানে অনেকে আছে না আম অনেক ডিসকমফোর্ট করে দেয়। অনেক কি বলে এটাকে? অনেক বেশি উম অনেক বেশি মানে ডিমোটিভেট করে দেয় এক্সাক্টলি সব জায়গায়। সো এরকম অনেকেই আছে। হয়তোবা এক কথায় ২ কথায় কথা বলতে, বলতে হঠাৎ করে আচ্ছা হবে না মনে হয় আসলে। আ তো আমি আসলে কখনোই এটা গায়ে নিই না। হবে না, হবে না এটা আনটিল আমার ভিতর থেকে না আসবে, কারো কথায় আমি কখনোই এটা আ ডিসাইড করব না আসলে কি হবে না হবে। এক্সাক্টলি। আ এরকম যদি পার্টিকুলার কিছু জানতে চাই যে এরকম একটা কথা দিয়ে হার্ট করেছে। হয় না অনেক কথা অনেক সময় মুখে এসে বিঁধে। হুম। আ তো দিঘির সাথে তো এরকম হয়েছে যেটা শুনলাম। তো একটা পার্টিকুলার ঘটনা শেয়ার করা যায়। পার্টিকুলার ঘটনা যেমন হচ্ছে আম আমি স্পেসিফিক করে হয়তোবা বলতে পারব না। বাট যেমন কিছু, কিছু কথা খুব পাবলিক অ্যাপিয়ারেন্স এর মধ্যেই কেউ হয়তোবা একটু বডি শেমিং করে ফেলবে। মোটা হয়ে গেছো কেন? মানে এইটা কোয়েশ্চেনটা করাই একটা ১ম ডিসকমফোর্ট শুরু হয়ে যায়। যে হ্যাঁ, আমি মোটা হয়ে গেছি তাইলে তো এখন একটু এভাবে দাঁড়াতে হবে, এভাবে দাঁড়াতে হবে। তারপরে মাঝে, মাঝে যেমন তোমার এবারের কাপড়টা ভালো হয়নি। এই কাপড়টা পরো না, এই কাপড়টা ভালো হয়নি। আ এরকম ছোট, ছোট অনেক কথা আছে। আ অনেক সময় না অনেক ক্লোজ মানুষরাই বলে ফেলে। হুম। কিংবা হলো না কেন? তোমার এখন কিন্তু এই জিনিসটা খুব দরকার। তুমি জানো? এই জিনিসটা হলেই কিন্তু তোমার হয়ে যায়। তো এটা হচ্ছে না কেন? আমার মনে হয় এটাও একটা কাইন্ড অফ পিঞ্চ। কি দরকার, না দরকার এটা বারবার আমাকে মনে করায় দেওয়াটাও একটা পোক কিন্তু। ওকে। নেগেটিভিটি যেমন আছে, পজিটিভিটি হুম, হুম, তেমন হুম। আছে। এই সবকিছুর বাইরে কার হুম, কথা বলবে যে তোমাকে সবসময় ইন্সপায়ার করে? যে একদম ছোট দিঘি যেমন সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল, হুম, সেরকম একটা প্রজেক্ট দিয়ে দিঘি তাক লাগিয়ে দেবে। এখন অনেক সময় আছে, হুম, হুম, কখনো ডিমোটিভেট হবে না। হুম, হুম। এরকম কে বলে? এটা তো বাবা বলে খুব বেশি। বাবা সবসময় হচ্ছে সে সবসময় পজিটিভ, ঠান্ডা, আস্তে, আস্তে হয়ে যাবে সব, ধৈর্য ধরো, কিচ্ছু হবে না। মানে সে সবসময় কুল।
তাকে কখনোই আমি কোনো টেনশনও করতে দেখিনি, কিছুই না, সবই হবে। তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এরকম করে সব এটা মোস্টলি বাবাই খুব বেশি করে বলে। বাবা তো বাবাই, তার সাথে তো কারোর তুলনা চলবে না। কিন্তু এই যে এই রক্তের সম্পর্কের বাইরে ইন্ডাস্ট্রিতে বা সারাউন্ডিং এ কেউ হুম, হুম। এভাবে ইন্সপায়ার করে? হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ড আমাকে খুব ইন্সপায়ার করে। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে প্রায়ই বলে, মানে এমন অনেক দিন হয় যে আমাদের খুব হেভি লাগে। তখন আমরা অনেক কথা শেয়ার করি। "দোস্ত আজকে এটা হইছে জানিস? আমার আর হচ্ছে না দোস্ত। আমি ফোন বন্ধ করে ৫ দিন থাকবো না।" তখন সে, "এই না, না এটা তো করা যাবে না। এটা কেমন কথা? ফোন বন্ধ করে ৫ দিন থাকবো না, ৭ দিন থাকবো না, এটা তো হবে না। কাজ করতে হবে। ঘুম থেকে উঠে কাজ করতে হবে। ঘুমানো যাবে না।" মানে এই মোটিভেট গুলা অবশ্যই পাই। মানে খুব ক্লোজ কিছু মানুষরা করে দেখে আবার সেই ইয়াটা আসে যে না, কাজ তো করতেই হবে। এই মানুষগুলো আসলে জীবনে ব্লেসিং, তাই তো? সত্যিকারের অর্থে, হ্যাঁ। আচ্ছা, পাবলিক ফিগার হওয়ার একটা একটা সুবিধা। দেখি হওয়ার কারণে দেখে কি বেনিফিট পায়? আমি তোমাকে একটা এক্সাম্পল না, আমি তোমাকে একটা ছোট্ট স্টোরি শেয়ার করি। আমার এক ফ্রেন্ডের বেবি শাওয়ার ছিল আ ২ বছর আগে। তো আমরা সবাই বেবি শাওয়ারে গেলাম। যাওয়ার পরে আমরা সব টেবিল রেডি করলাম ওর জন্য কেক-টেক অ্যান্ড এভরিথিং ডেজার্টস দিয়ে। সো সামহাউ আমার মনে হচ্ছে যে আরেকটা কেক হলে ভালো হয়। কেক মানে এটা মিসিং লাগছে। তো আমরা আমার এটা পুরো একটা গার্লস গ্রুপ। তো আমি আমার আরেক ফ্রেন্ডকে বললাম যে, "চল আরেকটা কেক নিয়ে আসি। আম আমরা সামনে থেকে।" তো বলল, "ঠিক আছে চল।" তো আমি আর ও হচ্ছে বের হয়ে গেলাম। আমি মাস্টার্স পরে বের হয়ে গেলাম। তো তখন আমি গাড়ি কিনিনি তখনও। হ্যাঁ, তখনও আমি গাড়ি কিনিনি। সো আমি ওর সাথে রিক্সা দিয়েই চলে গেলাম। আর আমি রিক্সা দিয়ে অনেক ট্রাভেল করি এখনো। মানে গাড়ি আছে মানে এই মাস্ক না। থাকে? হ্যাঁ, আচ্ছা, মাস মাস্ক থাকে। পরে রিক্সা দিয়ে। অনেক ট্রাভেল করি আমি রিক্সা দিয়ে। এদিক থেকে ওদিকে অনেক যাই আমি। তো ওর সাথে আমি চলে গেলাম। আ আমরা সম্ভবত মোহাম্মদপুরে ছিলাম ওই সময়। তো মোহাম্মদপুরে আমি ওর সাথে তাজমহল রোডে গেলাম রিক্সা দিয়ে। এখন কেক-টেক কিনার পরে এখন আমরা অনেকক্ষণ হাঁটছি কিন্তু আমরা রিক্সা পাই না। তো আমার ফ্রেন্ড বলছে, "এই মাস্ক খোল তো, মাস্ক খোল।" মাস্কটা খোলার পরেই ৪-৫ টা রিক্সা চলে তো আবার আবার রিক্সা আবার পাওয়া যাবে যখন না মানে ভাড়াও দিতে হ্যাঁ, হবে না। আবার রিক্সায় উঠলাম। হ্যাঁ, এবার মাস্ক পর, তোর কাজ শেষ। আবার এরকম করে আমরা রাস্তা পার হবো। এক জায়গায় এসে নামায় দিল যে আর এদিক দিয়ে যাওয়া যাবে না। রাস্তা পার হয়ে তারপর ওইদিক যেতে হবে। ঠিক আছে, আমরা রাস্তা পার হয়ে গেলাম। আবার রিক্সা পেয়ে না, আবার মাস্ক খোল। তো ইউজ করে ছেড়ে দিচ্ছে। তো এই গল্পটা আমার ওই ফ্রেন্ডই এখন খুব মানে ওই খুব বলে যে, "মনে আছে তোকে দিয়ে যে খালি মাস্ক খোলাইছিলাম? তুই ফ্রেন্ড হয়ে সেলিব্রিটি ফ্রেন্ড হয়ে একটা তো কাজে আসবি।" আচ্ছা, একটা ডিফিকাল্ট দিক শুনি। এটা না হয় সুবিধা হলো, রিক্সা পাওয়া গেল। হুম। যে পাবলিক ফিগার হওয়ার একটা ডিফিকাল্ট। পার্সোনাল লাইফ খুব পার্সোনাল থাকে না। আর তুমি পার্সোনালি কিছুই করতে পারবে না। তুমি ঘুরতে যাবা, ওখানে তোমার সাথে একজন চলে আসবে সেলফি তুলতে। অথবা হয়তোবা তুমি চাওই না যে আমি ঘুরতে গেছি এটা কেউ জানুক। এটা আমি কাউকে জানাইতে চাই না, কিংবা আমি এখন কোথায় আছি, কোথায় এক্সিস্ট করতেছি আমি কাউকে জানাতে চাই না। আমি এটা একদম লো কি রাখতে চাই। হয়তোবা আমি পরে কখনো বলব, বাট এখন না। বাট তোমাকে কেউ চিনে ফেললে তখন একটা সেলফি তুলি। এখন সবসময় তো আর না করা যায় না। কিছু সময় তো তুলি। বাট কিছু সময় খুব প্রাইভেট টাইমও হয়। মানে মনে হয় যে না, এখন আসলে এগুলো কিছুই করব না। কারণ অনেক সময় দেখা যায় কি মেকআপ ছাড়াও বের হয়ে গেছি। কিংবা এমন কোনো গেটআপ নিয়ে বের হয়ে গেছি যে খুব ক্যাজুয়াল। তো সবসময় হয়ও না। এটা একটা মানে ওকে। প্রবলেম। দেখে কি বলবে? ইজ দেয়ার এনি কাস্টিং কাউচ ইন আওয়ার ইন্ডাস্ট্রি? হতে পারে, হতে পারে। মানে একদম ডিনাই করার মতো কিছু না। কারণ অনেক ইন্ডাস্ট্রিতেই তো শুনি। তো এটা হতে পারে, আমাদের দেশেও হলেও হতে পারে। এটা তুমি ফেস করোনি কখনো? আমি এখনো ফেস করিনি। আমি যেহেতু ফেস করিনি, সো আমি পার্সোনালি এক্সপেরিয়েন্সড না এই ব্যাপারটাতে। কিন্তু আমার মনে হয় এটা থাকলে থাকতেও পারে। ওকে। একটা প্রজেক্টে লক হওয়ার পরে প্রজেক্ট থেকে বাদ দিয়ে দেওয়া। হুম, আহ এরকম হয়েছে নিশ্চয়ই। হুম। অনেক হয়েছে। এটা হয়েছে, আমরা নিউজ দেখেছি। হুম। সেটা আসলে একটা তো হার্ট ব্রেক হয়। হুম। নিজেকে কিভাবে এক্সপেকটেশন ব্রেক হয় হ্যাঁ, এটা অনেক এক্সপেকটেশন বড়। ব্রেক হয়। নিজেকে কিভাবে সেলফ প্যাম্পার করা হয় সেটা? আমার কাছে মনে হয় যে এরকম আপস অ্যান্ড ডাউনস তো থাকবে। আর এটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যেও পড়ে না আমি মনে করি। আমার মনে হয় এটা আমার রিজিকে নাই। এটা আমার কপালেই ছিল না। এটা আমার জন্যই না।
সো যদি চলেও এই যায় ভাবনাগুলো তো মানে একটা ম্যাচুরিটির সাথে সাথে হুম, আসে। হুম, হুম। হ্যাঁ? যে কন্টিনিউয়াস হয়তো এরকম হচ্ছে জীবনের একটা বাঁকে গিয়ে হুম, আমি হুম, হুম। বুঝে গেলাম। কিন্তু আফটার অল আমরা হিউম্যান বিইং হুম, এবং হুম, হুম। এই জায়গাটা এমন যে এখানে কিন্তু শুধু মানুষ প্রফেশন না, প্যাশন নিয়ে কাজ হুম, করে। হুম, হুম। তো সেটা কিন্তু একটা মানে বড় রকমের হার্ট ব্রেক আসলে হয় যে আমি একটা স্বপ্ন দেখছি ক্যারেক্টারটা আমি করব কিন্তু আমার সামনেই সেটা অন্য কেউ প্লে করছে। হুম, হুম, হুম। আ সেটা কখনো তোমাকে ব্রেক করেছে ভেতর থেকে? কিছু হ্যাঁ, করাই এটা স্বাভাবিক। করাটা তো খুব স্বাভাবিক আমি মনে করি এবং হ্যাঁ, করেছে, অবশ্যই করেছে। কিন্তু আম উম মানে এটা বলা উচিত না। বাট স্টিল মোস্ট অফ দ্যা কাজ এরকম যেটা হয়েছে, হুম, দেখার পরে আমার কখনোই ওই ফিলটা খুব বেশি হয়নি যে, "ইস! আমি করতে পারলাম না" কিংবা "ইস! আমাকে বাদ দিয়ে দিল, আমি হলো না।" কারণ বিশ্বাস করো আমাকে বাদ দেওয়ার পর আউটপুট আরো খারাপ হয়ে যায়। মানে আমি হয়তোবা ৫ টা হলে ১ টার জন্য হয়তোবা একটু মন খারাপ হতে পারে। হুম। যে হ্যাঁ, এইটা করতে পারি নাই, খারাপ লাগতেছে কিংবা এটা হইল না, খারাপ লাগতেছে। ৫ কিন্তু টা হলে ১ টা হয়। তার মানে রিপিটেডলি এই ঘটনাটা ঘটছে দিনের হ্যাঁ, শেষে। এটা তো অনেকদিন ধরে ঘটে। এটা তো নতুন না। কিছু নিউজ হয়, কিছু নিউজ হয় না। কিন্তু এটা অনেক হয়েছে। তুমি কখনো কাউকে জিজ্ঞাসা করেছো যে এখান থেকে আমাকে বাদ দেওয়ার কারণটা কি? বা তাহলে আমাকে কেন লক করা হলো? যেগুলা নিউজ হয়েছে সেগুলা তো মনে করো বড় করেই তারা জানিয়েছে যে কেন দিল না কিংবা কেন আমি নেই। হয়তোবা আমার সাথে হয়নি। আমার সাথে ব্যাটে বলে মিলেনি। হুম, আমার সাথে টিমের কানেকশন হয়নি এইজন্য। আর বাদবাকি যেটা সেটা হচ্ছে আম মানে লক করার পর সামহাউ তাদের মনে হয় যে না দেখি এই ক্যারেক্টারটার জন্য না আরেকটা কোনো ক্যারেক্টারে হয়তোবা আমরা ফিট করতে পারব। কার মাইন্ড যে কখন কিভাবে কি দিয়ে চেঞ্জ হয় হুম। এটা আমরা কেউই বলতে পারি না। যে একটি কমপ্লেইন আছে যে দিঘিকে রিচ করা যায় না। ফোন ধরে না দিঘি। হুম, ডিরেক্টর খুঁজছেন বা কোন ইভেন্টের জন্য দিঘিকে খোঁজা হচ্ছে। দিঘিকে ফোনে পাওয়া যাচ্ছে না। হুম। আ ডু ইউ এগ্রি উইথ দ্যাট? হ্যাঁ, আরো অনেককেই পাওয়া যায় না। আরো অনেককেই পাওয়া যায় না। কিন্তু সেটা কিন্তু কি নিজের কাজের জায়গাটা নষ্ট করে না? যে আ ডিরেক্টর ফোন দিয়ে পাচ্ছে না। না, না কোনো ডিরেক্টর ফোন দিলে অবশ্যই পায়। কিন্তু এরকম কথা তো আছে যে দিঘিকে ফোনে পাওয়া যাচ্ছে না। এখন আমাকে যদি ফোনে পাওয়া না যায়, হুম, এটার কিছু রিজন থাকতে পারে। যেমন হচ্ছে আমি ওই মোমেন্টটাতে আমি হয়তোবা কাজ করার জন্য অ্যাভেইলেবল না এবং আমি যেই নাম্বারে আমি মানে সবসময় অ্যাভেইলেবল যেটা আমার পাবলিক নাম্বার আমার সবার কাছে যে নাম্বারটা আছে হয়তোবা কাজ করার জন্য আমি ওই টাইমে অ্যাভেইলেবল না। এইজন্য আমাকে পাচ্ছে না। হুম। কিংবা ওই নাম্বারের সাথেই আমি আর এখন অনেকদিন একটু আমি মাঝে, মাঝে এটা অফ করে রাখি। আমি এই ৫ দিন কাজ করব না। এই ৫ দিন আমি কাজও নিব না। কারো সাথে ওভাবে কথা ৫ দিন পরে আমি আবার কমিউনিকেট করব। সো এটা আমার নিজেরও একটা ব্রেক টাইম নিজের জন্য। তারপরে হচ্ছে সেটা কি ক্যারিয়ারের জন্য ক্ষতিকর না? সেখানে কোন একটা প্রজেক্টের জন্য যদি কেউ ওই ৫ দিনের মধ্যে খুঁজে থাকে, কোন একটা ইভেন্টের জন্য হোক বা হুম, হুম, পারফরম্যান্স হোক, হুম, হুম, হুম। আ সিনেমা হোক। দেখো তুমি যেগুলো বললা না এগুলো যদি আসলেই আসে আমাকে রিচ করতে পারবেই। ওকে, এটা তোমার হ্যাঁ, ভাষ্য, তোমার সাইড এটা থেকে। আমাকে রিচ করতে পারবেই। যদি ওকে। ওরকম কিছু আসলেই হয়ে থাকে। অ্যান্ড ইফ আই সি দ্যাট যে না এটা এখন আমি যেটা আসছে এটা আমার জন্য না কিংবা এটা আমি এখন করতে চাচ্ছি না কিংবা এটা আপ টু দ্য মার্ক না। অনেক রিজন থাকতে পারে। তখন আমি আসলে সবাইকে মুখের উপর না করাটাও একটা অনেক তখন আমি রিচ আউট হয়ে যাই আসলে। ওকে। আর আর যদি ওই ৫ দিনের মধ্যে ফোন করে না পেয়ে অল্টারনেট কাউকে কাস্ট করে ফেলে, হুম, তো সেটা তার মানে তুমি ভেবে নাও যে ওইটা আমার জন্য না। হুম, হুম, হুম। মানে ইটস এটাতে আমি ওকে। আফসোস করি না একদমই। ওকে, ওকে। তোমার কারণ আমি জায়গাটা আমার শুনলাম। আমার আমার ৫ দিন মনে করো আমি নাই। আমি আউট অফ নেটওয়ার্কে। হুম। ৫ দিনে কিন্তু ৫ আমি দিন কি করো তুমি? আমি খাই, দাই, ঘুমাই, একটু হ্যাং আউট করি ফ্রেন্ডদের সাথে, মুভি দেখি। আমি এগুলা করি একটু কিংবা একটু এদিক-সেদিক বেড়াই। সো আমি মনে করি যে ওই ৫ টা দিন কিংবা ধরো ওই ২ টা দিন আমি আমার মতো করে এনজয় করেছি। সো there is nothing to regret. ওকে। একজন তারকার জীবন হ্যাঁ, একদিনের জন্য দেখি যাপন করতে পারবে। হ্যাঁ। এটা সে কাকে সিলেক্ট করবে? বাংলাদেশে নট নেসেসারি টু বি ইন বাংলাদেশ। তাহলে কারিনা কাপুর। কারিনা কাপুরের জীবন চাই। কেন? আমার অনেক ফেভারিট। কারিনা কাপুর আমার অনেক ফেভারিট। কারিনা কাপুরের ফিল্মোগ্রাফি থেকে শুরু করে তার লাইফস্টাইল, এভরিথিং, তার ফ্যাশন, তার অরা সবকিছুই আসলে আমার খুব ভাল লাগে। সো আমি একদিনের জন্য কারিনা কাপুর হতে চাই। I thought it would be Alia Bhatt. ওহ নো! না আলিয়া ভাট হয়ে আমি রণবীর চাই না। একদিন আমি দিঘি হই রণবীর।
আচ্ছা, যদি এটা তুমি মানে প্রাইভেসি তবুও আমি বলবো হুম। মানে দিঘির স্বাচ্ছন্দ্য। ফোনের ওয়ালপেপারটা কি দর্শকদেরকে দেখানো যাবে? বোঝা যাচ্ছে ঠিকভাবে? বোঝা যাচ্ছে আমরা কি পেয়েছি ক্যামেরায়? ও হয়নি? আচ্ছা। পাওয়া গেছে? আমি যেটা জানি সেটাই তো। চেঞ্জ তো হয় না। না, না চেঞ্জ হয়নি। এইজন্য আমি আলিয়া ভাটের মানে ভেবেছিলাম ওই লাইফটা একদিন দেখে যাই। এইজন্য হতাশ হয়েছে কেন? কেন? হ্যাঁ, আমি বলছিলাম না, কারিনা কোত্থেকে আসলো? আমি ভাবছিলাম আমার সাইফ আলী খানের উপর কখন ক্রাশ হয়ে গেল। আমরা এখন ক্যামেরার সামনে। প্লিজ। ওকে, ওকে। স্টারের সাথে আড্ডা তো চলবেই। আর আড্ডা মানেই কিন্তু ফুড। যখন একটা ভালো ফুড থাকে তখন আড্ডা জমে ক্ষীর হয়ে যায়। আর তাই এখন আমরা কথা বলবো ফুড এবং ফুডি নিয়ে। দিস ইজ আ হ্যাপি ফুডি বাইট। দিঘি, হুম, যে লং শুটিং হচ্ছে, হুম, একটা খাবারের জন্য ক্রেভিং হচ্ছে। হুম। কি সেই খাবার? কফি। কফি তো খাবার না, ড্রিংকের মধ্যে পড়ে। আচ্ছা। কিন্তু খুব রিসেন্ট একটা শুটিং এ গিয়েছিলাম। হুম, তো অনেক ঠান্ডা, গরম, প্রচন্ড পরিমাণ গরম। মানে যেভাবে ঘামছি সেভাবে হচ্ছে পাগলের মতো কাজ করছি। মানে হুম। কোনোভাবেই আশেপাশে কিছু নেই। তার মধ্যে ঢাকার বাইরে। আচ্ছা। মানে সূর্যটা মনে হয় এইখানে একদম এরকম লাগছিল। আবার তখন তো কফিও খেতে হবে। জুসের জন্য ক্রেভিং হওয়ার কথা। আবার কফিও খেতে হবে, নাহলে মাথা কাজ করতেছে না। আচ্ছা। তখন ওই যে ইয়া পাওয়া যায় না? কফির প্যাকেট পাওয়া যায় হুম, না? হুম। ওইটা ঠান্ডা পানির মধ্যে ঢেলে দিছি। কোল্ড কফি। দিনে কত কাপ বা নাকি মগ? না, না। আগে খুব খেতাম। আগে ৩-৪ মগ কিংবা ২-৩ মগ তো খেতেই হবে এরকম ছিল। হুম। বাট এখন ওটাকে একটা কাপে নিয়ে আসছি। কারণ আমার ঘুমে খুব ডিস্টার্ব হয়। ওকে। তারপরে হচ্ছে আ উম এমনিও যাবতীয় কিছু সমস্যা তো হয়ই বেশি চা কফি হুম, খেলে। হুম, হুম। সো ঘুম থেকে উঠে ১ কাপ কফি মাস্ট, তারপরে ওকে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে। এটা আমি জানি। তাও করা। দিঘি কি ফুডি? ও! পুরাপুরি আপাদমস্তক একটা ফুডি। মেনুতে আ পছন্দ কি? টেস্টি নাকি হেলদি? ২ টাই। মানে টেস্টি হেলথি বলতে আমি অনেক শাকসবজিও খাই। হুম। আমি অনেক মাছ খাই। আচ্ছা। আমি এগুলো সবই খাই। ব্যাপারটা এরকম খাবার হইলেই হইছে। হ্যাঁ, মানে এটাই আরকি। মানে আমার কথা হচ্ছে আমার খাবার নিয়ে কোনো প্যারা নাই। বিশ্বাস করো আমাকে তুমি যা দিবা একদম সিলেক্টিভ কিছু মাছ ছাড়া, সিলেক্টিভ হুম। ১টা-২টা আ সবজি ছাড়া আমি সব খাই। আচ্ছা। আ মোস্ট ফেভারাইট জাঙ্ক ফুড? বিরিয়ানি আর বার্গার। ২টা আমার অনেক প্রিয়। কি আর এই লিস্টে আর কি আছে? একটু মোস্ট ফেভারাইট এর দিকে। KFC। ফ্রিতে ব্র্যান্ডিং। ঠিক না? আচ্ছা, বাবাকে রান্না করে খাওয়ানো হয়। হ্যাঁ, হ্যাঁ, হয়। আ বাবা কি রিঅ্যাকশন দেয়? বাবা অনেক পছন্দ করে আমার রান্না। আমি করি মাঝে, মাঝেই রান্না করি। রান্না আমার কাছে একটা থেরাপির মতো। মানে আমি বাসায় আছি, আমার কোনো কাজ নেই, আমি রান্না করি। আর আমি ডিফারেন্ট জিনিস রান্না করে আমি হচ্ছে টেস্ট করি। আচ্ছা। পারলাম নাকি? হুম। মানে এক্সপেরিমেন্ট করি। আর আমার সবচেয়ে বড় হেল্পিং হ্যান্ড হচ্ছে YouTube। আজকে একটা কিছু মনে করো রাতে শুয়ে আছি। হঠাৎ মনে হলো এটা, আচ্ছা এইটা কি? এটা দেখি তো এটা কি কোনো ইনগ্রিডিয়েন্ট দিয়ে এটা কি কোনো হয় কিছু? এরকম সার্চ করি। দেখি হ্যাঁ, আসলেই কিছু একটা বের হয়ে গেছে। তারপরে আমি এটা পরের দিন বানায় ফেলি। সো আমি এরকম অনেক এক্সপেরিমেন্টও করি। আচ্ছা, দিঘির রান্না করা কোন আইটেমটা আঙ্কেলের সবথেকে বেশি পছন্দের? বিফ। বিফ, ওকে। আর দিঘির নিজের কি মনে হয় যে কোন রান্নাটা সবথেকে বিফটা ভালো আসলেই হয়? মজা। মজা হয়? আচ্ছা, ওকে। ঠিক আছে। এটা আমাকে খেতে হবে। হ্যাঁ, প্লিজ। ওকে। আচ্ছা, ফুড যখন অর্ডার করা হয়, হুম। রিভিউ চেক করা হয় আমি রেস্টুরেন্টে? রেস্টুরেন্টের রিভিউ চেক করা হয় বলতে ওভাবে না। মানে আমি জানি আমি কোত্থেকে কি খাবো। এর আচ্ছা, বাইরে আমি খাবো না। সো আমি জানি আমার কয়েকটা এটার রেস্টুরেন্ট প্রয়োজন আছে। পড়ে না। প্রয়োজন পড়ে না। আচ্ছা, ফুডিতে অর্ডার করা হয়েছে? হ্যাঁ, হয়েছে। এক্সপেরিয়েন্স কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো। ওকে। আম কুকিং নাকি অর্ডার কোনটা? ডিপেন্ডস। হাতে অনেক সময় থাকলে, মুড ভালো থাকলে তাহলে হুম। কুকিং। আর যদি মনে হয় যে না আমি শুয়ে আজকে খাবো আর হচ্ছে মুভি দেখবো তাহলে অর্ডার। আচ্ছা। আ সোশ্যাল মিডিয়াতে কতটুকু অ্যাক্টিভ? ভালোই অ্যাক্টিভ।
ভালো। স্ক্রল করা হয়? প্রচুর স্ক্রল করা হয়। যে স্ক্রল করতে, করতে টাইম কোন দিক দিয়ে চলে যায় হুম, বোঝা যায় না। বোঝা যায় না। সাধারণত মানে কি দেখতে ভালো লাগে? রিলস দেখি খুব। মানে আসে না বিভিন্ন রকম রিলস, ভিডিওস, তারপর স্ক্রল করে কি নিউজ আসলো, স্ট্যাটাস আমি সবই হুম। বসে দেখি। আর ইউটিউবে শর্টস দেখি খুব। সোশ্যাল মিডিয়াতে আসা কিছু কমেন্ট আমি একটু পড়ে শোনাচ্ছি যে এই যে ট্রোলিং হয় বা হুম, বুলি হুম। করা হয় সেটা কি ডিল করা হয় না ইগনোর করা হয়? ইগনোর করা হয়। ইগনোর হুম, করা হয়। আচ্ছা মানে দেখি কি বলবে এটা দিঘির ব্যাপার। আ নাদিরা তামান্না রিমি হুম, হুম। তিনি কমেন্ট করেছেন যে পরিমণির লাইট ভার্সন। আল্লাহ তাই? পরিমণি আপু তো অনেক সুন্দর। তা আমি যদি মনে করি যে আমি তার লাইট ভার্সন তার মানে আমি তার কাছাকাছি সুন্দর। সো দ্যাটস ভেরি গুড। আমি খুব পজিটিভ ওয়েতে নিলাম এটাকে। ওকে। আরো একজন দেখছি কমেন্ট করেছে লেডি গাগা। লেডি গাগা? হুম। মানে কেন? লেডি আমি গাগা তো কিসে আমি তো তার প্রাইভেসি রক্ষার্থে তার নাম বললাম না। আগেরটার নাম বলে ফেলেছি। পরে আমার মনে হচ্ছিল যে, যে যাই করুক হুম, আমার হুম। তো ঠিক থাকা উচিত। না লেডি গাগা নাম তো অনেক বড় একজন মেনশন করা সিঙ্গার। উচিত না। সো এটা কোন ভিত্তিতে তার মনে হয়েছে যে আমি লেডি গাগা সেটা আমি দেখলে আরো ভালো বলতে পারতাম। তাও বলতে পারে যার যেটা ইচ্ছা আমার কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমিনুল এম হোসেন তিনি দিঘিকে ৪ টি হার্ট সাইন দিয়েছেন। আমি একটা দিয়ে দেই। ওকে। আচ্ছা, নামটা আসলে মেনশন করা উচিত না। She still hasn't learned which pose goes with which outfit. ওকে মাথায় রাখলাম। শিখে একদিন ছবি দিব। মানে আমি চাই তারপরে সে কমেন্ট করুক যে হ্যাঁ এবার হয়েছে। ওকে থাক। আমি আর কমেন্ট পড়ব না। এনাফ মানে আ শুধু আপনারাই ট্রোল করতে পারেন, আপনারাই বুলি করতে পারেন, দিঘিও বুলি করতে পারে। তাই না? আচ্ছা সোশ্যাল মিডিয়াতে তো এখন ইনফ্লুয়েন্সাররাও সেলিব্রিটি। হুম, আগে যেটা ছিল যে অ্যাক্টর, অ্যাক্ট্রেসরাই হুম, শুধু সেলিব্রিটি। হুম। এখন তো সবাই ইনফ্লুয়েন্সারদেরকেও এখন হ্যাঁ, হ্যাঁ। চেনে সবাই। তো দিঘি কার কনটেন্ট দেখে? যদি ৫ জন কনটেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সার এর নাম জানতে চাই। ভালো লাগে উম কাদের কনটেন্ট? আমি তো মোস্টলি আমার সব কনটেন্ট হচ্ছে বিউটি রিলেটেড কনটেন্ট আমি খুব দেখি। দেশের বাইরে দেখা হয় সবচেয়ে বেশি। আ ওভাবে যদি বলি তাহলে আপাতত বাংলাদেশে একজনের আপাতত খুব দেখা হয় একজন ইনফ্লুয়েন্সারের ডান্স কভার আমার খুব ভালো লাগে। সেটা হচ্ছে টুইং ক্যারল একজন। আচ্ছা আ হ্যাঁ, ওর সাথে আমি একটা মনে হয় কভারও করেছিলাম সম্ভবত নাকি আমার সিনেমার একটা কভার করেছিল একটা গানে, জংলির ওকে। একটা গানে। আচ্ছা, খুব সুন্দর করেছিল। সো ওর ডান্স রিলেটেড ভিডিওস আমার আচ্ছা। খুব দেখা হয়। গতবার মেরিল ১ম আলোতে একসাথে হুম, পারফরম্যান্স হুম, ছিল। হুম, হুম, হুম। একসাথে পারফরম্যান্স ছিল। ওকে। আর কারো নাম মাথায় আসছে এই মুহূর্তে? আর আসলে আমার ওই যে বিউটি রিলেটেড সব দেখি যে, হুম, সো আমার সব বেশিরভাগই ইন্ডিয়ান। ওকে। আজকাল বিভিন্ন ইভেন্টে দেখা যায় কি যে বিভিন্ন অ্যাঙ্গেলে আ ক্যামেরা ধরে ক্যাপচার উম করে সেটা আবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেওয়া হয়। এই বিষয়টি নিয়ে তুমি কি বলবে? সেটাও আবার আমাদেরই দোষ। ক্যামেরা নামাতে বললেও আমাদেরই দোষ সেটা। কি অদ্ভুত না? মানে আমার খুব অদ্ভুত লাগে এই ব্যাপারটা যে আমি কি পড়বো দ্যাটস ভেরি মাই ওন থিং। আমি কি পড়ছি, কি পড়ে আসছি, আমি কতটুকু এক্সপোজ করব, কতটুকু কি করব এটা পুরোটা আমার ব্যাপার। কেউ যদি আমার দিকে একটা বাজে নজরেও তাকায় সেটাও তো খারাপ। সেখানে ক্যামেরা এখানে এভাবে ধরে ফেলতেছে। আমি নাকি বলতেও পারব না যে আপনি ক্যামেরা নিচে নামান। এটা বলাও নাকি খারাপ কমেন্টের মধ্যে। আপনি কি পড়ছেন? আরে ভাই আমি পড়ছি আমার কাপড় পরছি। আমার যেটা ইচ্ছা পড়ছি। আপনিও পড়েন আমরা তো কেউ না করি নাই। বাট আপনি পড়লে আপনাকে যদি কেউ এভাবে হ্যারাস করে আমি তো এটাকে হ্যারাসমেন্ট মনে করি একটা বড়সড়। এভাবে করে আমি ক্যামেরা ধরে রাখবো দ্যাট ডাজন্ট মিন আমি তাহলে আমার লেভেলটা কোথায়? আমি কোন জায়গার একটা মানুষ আমি সেটা পুরা পরিচয় দিলাম। আবার এটা বলাও যাবে না। আমার খুব অবাক লাগে যে বলা যাবে না এবং কিছু মেয়েরাই কমেন্ট করে, "আপু আপনি কি পড়েছেন? তাহলে আপনি এরকম কাপড় পরলেন কেন? যে ক্যামেরা ধরতে সমস্যা?" ক্যামেরার তো একটা অ্যাঙ্গেল আছে হুম। যে আমি কোথায় ধরবো? আমার আই লেভেল পর্যন্তই ক্যামেরাটা থাকবে। এর উপর নিচে গেলে তো সমস্যা। এটা তো যারা ক্যামেরা ধরবে এটা তাদেরও স্টাডি করা উচিত। সোশ্যাল মিডিয়াকে কখন আনসোশ্যাল মনে হয়? সবসময়ই তো। সবসময় আনসোশ্যাল মনে হয়। মানে এক্সেপ্ট সাম পিপল কিছু মানুষজন ছাড়া আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে এখনো অনেক বেশি আনসোশ্যাল মানুষ এখনো সোশ্যাল মিডিয়া ইউজ করে। যার কারণে হচ্ছে আ এখনো হচ্ছে এরকম আজে-বাজে কমেন্ট থেকে শুরু হুম। করে সবই আমরা দেখতে পাই। জাস্ট বিকজ এখনো সবাই জানেই না কিভাবে সোশ্যাল হবো।
ওকে। এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে বড় তারকাকে দিঘির চোখে এবং কেন? এটা তো ডেফিনিটলি মেগাস্টার শাকিব খান। এটা তো বলার আর কিছু নাই যে কে কেন। বাট দ্য থিং ইজ আমার মনে হয় একটা মানুষ নিজেকে ২৫-২৬ বছর ধরে যেভাবে ক্যারি করে যাচ্ছে এবং আমার মনে হয় একটু মানে বিন্দু পরিমাণ তার আম প্রায়োরিটি বলি ইন্ডাস্ট্রিতে কিংবা তার জনপ্রিয়তা বলি কিছুই কমে নাই। হুম। বরঞ্চ দিনে দিনে বেড়েই যাচ্ছে। মানুষের কিন্তু খারাপ টাইমিংও যায়। যেমন সালমান খানের খারাপ টাইমিং যাচ্ছে আমরা জানি। তার ব্যাক টু ব্যাক ফিল্ম আসছে। ব্যাক টু ব্যাক ফিল্মে আমরা কিন্তু দেখছি যে তার কোনো ওরকম নজরদারি হুম, কিছু হুম। নেই কিংবা কমেন্ট সেকশনে গেলেও খারাপ লাগে। যে এত বড় একজন অ্যাক্টর তার কমেন্ট সেকশনে তাকে নিয়ে এভাবে কথা হচ্ছে। হুম। সেখানে আল্লাহর রহমতে আমি এই মানুষটাকে দেখলাম ২৫ বছর ধরে কিভাবে সে নিজেকে এভাবেই ধরে রাখছে এবং মানে কোনো স্কোপই দেয় নাই তাকে নিয়ে যে কেউ কিছু বলবে। সো দ্যাটস আ ভেরি বিগ থিং। ওকে। মেগাস্টার শাকিব খানের কথা তো তুমি অলরেডি বললে। মেগাস্টার শাকিব খানের পরে বাংলাদেশের টপ 5 মেল সেলিব্রিটি কারা তোমার চোখে? সিয়াম, হুম, আরিফিন শুভ, হুম। শরীফুল রাজ, না আবার বলি। ওকে, নিশো ভাইয়া, সিয়াম, আরিফিন শুভ, শরীফুল রাজ, আম রোশন, ওকে। আর যদি ফিমেল সেলিব্রিটি বলি টপ 5 ফিমেল সেলিব্রিটি অ্যাকর্ডিং টু দিঘি। পরিমণি আপু, হুম। মিম আপু, নুসরাত ফারিয়া, আবার বলি সরি। অপুদি, হুম, বুবলি আপু, হুম। পরিমণি আপু, মিম আপু, নুসরাত ফারিয়া আপু। ওকে। আ দিঘি কি ঘুরতে ভালোবাসে? খুব, ট্রাভেল করতে? খুব, খুব, এখন খুব। পর্যন্ত কতগুলো দেশ ঘোরা হয়েছে? আমার খুব বেশি দেশ ঘোরা হয়নি। আমার আম Hey Gigi, what's the fastest food delivery app in Bangladesh? It's Foodie. Delivers food in just 30 minutes. Tikasa? ৭টা-৮টার মতো। খুব আচ্ছা, বেশি না। আচ্ছা। আর দেশের মধ্যে ফেভারিট হলিডে ডেস্টিনেশন কোথায়? কোন জায়গাটা পছন্দ? I'm a সি পারসন। কক্সবাজার। হ্যাঁ, কক্সবাজার হতে পারে, চিটাগংয়ের পতেঙ্গা হতে পারে। মানে আমার সি দেখলেই ভাল লাগে। যদিও কক্সবাজারের সিটা অনেক বেশি সুন্দর পতেঙ্গা থেকে। বাট আমি যখন পতেঙ্গাতে চিটাগংয়ে যদি কোনো আমি শোতেও যাই, আমি রাত্রেবেলা হলেও আমাকে পতেঙ্গাতে গিয়ে ওই পিয়াজু খেয়ে তারপর আসতে হবে। আচ্ছা। আর যদি বলি যে দেশের বাইরে কোথায় যাওয়ার খুব ইচ্ছে আছে, এখনো যাওয়া হয়নি, এরকম কোনো ডেস্টিনেশন আছে? আমার খুব ফেভারিট একটা জায়গা হচ্ছে স্যান্টোরিনি, গ্রিস। হুম, এটাও যাওয়া হয়নি। ওই যে সাদা পাথরের যেই জায়গাটা, হুম। এটা আমার খুব ফেভারিট। ওখানে যাওয়া হয়নি। ওকে। এখন আমরা একটু প্রেম ভালোবাসা নিয়ে উফ! কথা বলবো। দিঘির কাছে প্রেমের সংজ্ঞা কি? বন্ধুত্ব, হুম, বন্ধুত্ব, ট্রাস্ট এই ২ টাই তো আসলে। ওকে। আ প্রেম মানুষকে বোকা বানিয়ে দেয়। আ আবার পরের ফেইজে গিয়ে দেখা যায় যে মানুষ ম্যাচিউর হয়ে যায়। প্রেমে পড়লে না, দিঘি কোনটা বোকাই হয়? হয়। কাউকে আজ পর্যন্ত বলতে শুনি নাই যে পরে গিয়ে ম্যাচিউরড হয়ে এটা করেছি। পরে যখন আবার প্রেমে পড়ে আবার বোকাই হয়। সো ওই ম্যাচুরিটি সো দিঘির এক ক্ষেত্রে কি দিঘি বোকাই হয়ে যায়? না আমি দেখি কি যে এই যে দেখো ফর অ্যান এক্সাম্পল খুব একটা আ কি বলবো একটা হাস্যকর এক্সাম্পল দিলে এই যে আমার ভালো লাগে রণবীর কাপুরকে। আমি এতই পছন্দ করি। দেখো বোকা হয়ে গেছি না ব্যাপারটাতে ওর ছবি দিয়ে রাখছে আমার ফোনে। এরকম আকাশে বাতাসে কথা বললে হবে হ্যাঁ, না না আমি দিঘি। এটা খুব আমি একটা রিয়েল লাইফ আমি একটা এক্সপেরিয়েন্স খুব জানতে তোমাকে বললাম চেয়েছি। হাস্যকর হুম, এক্সাম্পল দেই। সো এইটাই দেখো ব্যাপারটা এখানেই কত একটি আর মানুষ যখন আরো বেশি গভীরে যায় হুম। তখন আরো বোকা হতে থাকে। আমি না দেখেই বোকা। দিঘি বোকা হয় না ম্যাচিউর হয় সেটা আমি বলো। বোকাই। দিঘি বোকা হয় প্রেমে পড়লে ওকে। একটা সম্পর্কে ভালোবাসার সম্পর্কে দুজন মানুষের মধ্যে কোন বিষয়টা থাকা সবথেকে ইম্পোর্টেন্ট? আম কম্প্যাটিবিলিটি থাকা খুব ইম্পোর্টেন্ট। লায়াবিলিটি থাকা ইম্পোর্টেন্ট। তারপরে ২ জনের আন্ডারস্ট্যান্ডিং তো অনেক ইম্পোর্টেন্ট। অনেক ইম্পোর্টেন্ট এটা। ওকে। আ দিঘি ১ম কবে প্রেমে পড়েছিল? প্রেম এসেছিল কবে ১ম বার জীবনে? এই রণবীর কাপুরের গল্প আমি শুনবো না। এই আমি গল্প আমাকে আমি দিলে আমার হবে না। আমি হচ্ছে কৈমিল গিয়ে দেখে প্রেমে পড়ছিলাম ১ম ঋত্বিক এগুলো রোশনের। গল্প আমি এটা শুনবোই না। এটা একদম ট্রু আমি কথা। দেখছিই না, আমি শুনছিই না।
কবে প্রথম বলিউড থেকে ঢালিউডে আসতে হবে এবং হুম। ঢালিউডও না, একদম রিয়েল আশেপাশে রিয়েল কাহিনী বলতে হবে। না হলে এইভাবে তাকিয়ে থাকবে না। হ্যাঁ, না হলে অন্যদিকে তাকিয়ে থাকবো। আমি তো বলিনি যে কার প্রেমে না, কে সে মানে কিচ্ছু না, যে প্রথম প্রেমটা থাকে কোন না, বয়সে ঠিক কোন আছে। সময় এসেছিল। প্রথম প্রেমটা না, মানে আমি ক্রাশ বলতে পারি, যে ক্রাশ হয়েছিল সেটা সম্ভবত ক্লাস 6 এ। আমি ক্রাশের গল্পও শুনতে আরে চাই না। আমি বলেছি প্রেম এসেছিল কবে জীবনে প্রথম? প্রেম যার আসে সাথে নাই। কথা হয়েছে, দেখা হয়েছে, ভালোবাসা হয়েছে, না, ওইটা সম্পর্ক হয় নাই, হয়েছে ওইটা হয় নাই। এখন পর্যন্ত একটা না, প্রেমও না, হয়নি। ওই তুমি যেটা বললা এটার আমি সুযোগই পাই নাই। একটা প্রেমও না, হয়নি প্রেম দিঘি? হয়নি, প্রেম হয়নি। ওইটা প্রেম না, প্রেম ওইটা প্রেম না, আমি ওইটাই জানতে চাচ্ছি। ওইটা প্রেম প্রেম ছিল হয় না। নাই। হ্যাঁ, ওইটা কবে হয়েছিল? মনে নাই, মনে মানে নাই। জীবনের কোন ফেজে? স্কুলে না ইন্টারে নাকি মানে ভার্সিটিতে না, কবে? স্কুলেই হবে। ওই যে ওটার কথাই হ্যাঁ, বলছি, স্কুলেই যেটা হবে। প্রেম না ওইটাই। স্কুল কলেজের মাঝামাঝি টাইমে। আচ্ছা, তারপরে সেটা চলে গেল কখন? যেটা সেটা প্রেম না সেটা? প্রেম না তো, তাহলে আবার সেটাই তো। থাকার কি দরকার? ও চলে গেছে। ঠিক আছে, ওকে। এখন একটা বিউটি সার্জারি ট্রেন্ড চালু হুম, হয়েছে। হুম। দিঘি কি কোনো সার্জারি করেছে? না, কখনো? একদমই না। একটা সময় আমরা দেখলাম যে দিঘি ওজন কমিয়ে ফেলেছে হুম, 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 অনেকখানি। হুম। তখন কি কোনো সার্জারির না, হেল্পও নেওয়া একদমই হয়নি না। তো? কোনো সার্জারি আশেপাশেও আমি নাই। আমি পুরা অর্গানিক ওয়েতেই ওজন কমিয়েছিলাম। হুম, যার জন্য অর্গানিক ওয়েতে আবার মোটা হচ্ছি। তো এটা একদমই হচ্ছে, মানে আমি কখনোই আমি এটার বিপক্ষে না। যারা হুম, করে এটা তাদের একদম পার্সোনাল চয়েস। হুম। কিন্তু এটা আমার চয়েসের না। মানে আমি এটাকে প্রেফার করি না আমার জন্য। ওকে। মানুষ হিসেবে দিঘি কত পাবে 10 এ? ৬, ৭ হয়তোবা। ওকে। আর অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস দিঘি কত পাবে 10 এ? 6 পাবো। ওকে। নারী স্বাধীনতার জন্য হুম। ফিন্যান্সিয়াল এস্টাবলিশমেন্টটা কতটুকু জরুরি? অনেক হিউজ লেভেলের জরুরি। এটা তো মানে এটার কোনো আম মানে ব্যাখ্যা দিলে শেষই হবে না। আমার মনে হয় যে ইন্ডিপেন্ডেন্ট ওমেন যে কথাটা বলি, এটা শুরুই হয় এখান থেকে। হুম, আমি যখন আমার নিজের পায়ে আমি স্টেবল, আমার আমার স্টেবিলিটি এখান থেকেই শুরু। মানে আমি জানি আমি ইন্ডিপেন্ডেন্ট আজকে থেকে। দ্য মোমেন্ট আমি আর্ন করা শুরু করি। সো এটার কোনো বিকল্পই নাই। ওকে। উই হ্যাভ সাম সিগনেচার ফানি কোয়েশ্চেনস। হুম। তো শ্যাম্পুর বোতল শেষ হয়ে গেলে কখনো পানি ঢেলে ঝাঁকিয়ে আবার ব্যবহার করা হয়েছে? হয়েছে? প্রতিবার। আচ্ছা, এটা আমার না করে কে? আচ্ছা। দোকানে গিয়ে বার্গেনিং করা হয়? হ্যাঁ, অবশ্যই। এমন মানে কিছু সময় কিছু কাপড় কিনতে যেতে হয়। তখন আমাদের সত্যি নিউ মার্কেট গাউসিয়াই যেতে হয়। এবং হুম। আমি যাইও। এটা তো কোনো অনেক চিনে কাপড়ই ফেলে যখন না, সবাই? চিনে ফেলে না, ওভাবেই যাই। খুব ঢেকে ওভাবেই যাই। তো দেখা যায় তখন অনেক বার্গেনিং করা হয়। আর আমার একটা ফ্রেন্ড যায় আমার সাথে, ও আরো খারাপ। ওকে কেউ ৳২,০০০ বললে ও শুরু করে ৩০০ থেকে। তো তারপরে সেটা কততে গিয়ে এক্সাক্টলি ঠেকে? ৩৫০, ৪০০ তে ঠেকে। ও ২,০০০ এটা ৪০০ তে আসে। আর দিঘির ২,০০০ কততে আমার ২,০০০ লক হয়? হয়তোবা আমার ২,০০০ টা হচ্ছে ৬-৭০০। তো এইজন্য আমার ফ্রেন্ড আমাকে কথা বলতে দেয় না। না, তুই আরো ৳৩০০ বেশি দিয়ে আসবি। ওয়েট কর। আমি ৩০০ তে এনে দিব তো। রাস্তায় দাঁড়িয়ে এখন ফুচকা খাওয়া হয়? হ্যাঁ, এটা অনেক খাওয়া হয়, অনেক। তখন চিনে ফেলে না মানুষ? হুম, আমার খাওয়া আমি আগে খেয়ে নিই, পরেরটা আমি এখন আগে ভাই ফুচকা আগে। রিমোট যদি কাজ না করে বাড়ি দেয়া হয়? বাড়ি দেওয়া হয়, ব্যাটারি খুলে আবার লাগানো হয়। মানে কি না করা হয় রিমোটের সাথে। আচ্ছা, এই যে মেহমান আসলে শোকেস থেকে ভালো থালাবাটি বের হুম। করার যে ব্যাপারটা, সেটা কি আছে হ্যাঁ। দিঘির বাসায় এই কালচারটা? এমনি খুব বিশ্রী একটা প্লেটে খাই। কিন্তু মেহমান আসলে খুব সুন্দর প্লেট তখন খেতে বসি। আচ্ছা, আমি একটু পিছন দিকে চলে যেতে চাই। সেটা হচ্ছে যে আ ভাবনা আপুকে আমরা ফোন করেছিলাম, হ্যাঁ। কিন্তু সে রিসিভ করেনি। সে রিসিভ করে যে দিঘি ব্যাকও করেনি। ব্যাকও করেনি। দিঘি বলেছিল বিপদে পড়লে আসনা হাবিব ভাবনাকে ফোন করলে সে নাকি ছুটে আসবে। সে ফোনটা রিসিভ করেনি। তো আর এমন কোনো পারসন আছে যাকে মনে হয় যে আমি ফোন করলে সে আমার বিপদে দৌড়ে চলে আসবে ছুটে? তোমার আমার একজন খুব কমন ফেভারিট পারসন আছে। হ্যাঁ। যিনি হচ্ছে আমাদের ফ্যাশন, কোরিওগ্রাফার, স্টাইলিং সবকিছু। আসাদ Critic. খান, ক্রিটিক।
আমাদের অনেক বড় ক্রিটিক আসাদ খান, তাকে আমি ফোন দিচ্ছি। তো দেখি আর আমি তাকে সে কি বলবো, দিঘির আমি কি বিপদে বিপদে পড়েছি? ছুটে আসে নাকি? এটা তো অ্যাক্টিং করতে কি হবে। বিপদটা বলো? এটা তো তোমাকে ইম্প্রোভাইজ করে বিপদ ও বানাতে ধরবে না হবে। জানো? এটি চিন্তা করতেছিলাম। হ্যালো, হ্যালো, সালাম কি অবস্থা? এই তো আপনার কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ ফোন দিলেন? আপনি কই? আমি একটা ফ্রেন্ডের বাসায়, বলেন না। আচ্ছা, আশেপাশে মানে আমি নিকেতনে আছি। আপনি কি আশেপাশে আছেন? আশেপাশে গুলশানের দিকেই আছি। মানে কেন বলেন তো কি হয়েছে? আচ্ছা, একটু আসা যাবে নিকেতনের দিকে? আমার একটা হেল্প লাগতো। ঝামেলা কোনো? ছোটখাটো ঝামেলা আরকি। সো একটু আসলে আমার জন্য ভালো হইতো। আসার পরেই বলি? আচ্ছা ঠিক আছে। মানে অ্যাড্রেস দেন, কোথায় কি বলেন? আসলেই আসবে তুমি? আপনি তো ফোন হঠাৎ করে দিলেন, মানে এইভাবে তো বলেন না। মানে বললেন যেহেতু নিশ্চয়ই কোনো ঝামেলা, নাইলে তো আর এইভাবে ফোন করে বলেন না। এখন কিন্তু অলমোস্ট 11টা বাজে। তুমি আসলেই অলমোস্ট না 11:30 বাজে। তুমি আসলেই আসবা? আমি একটা কাজে আছি, অসুবিধা নাই। মানে আমি ইমার্জেন্সি হলে তো অবশ্যই আসবো। ওকে, ওকে, ওকে। হ্যালো। উই আর অন ক্যামেরা। এটা একটা আসছে টাস্ক কেন? ছিল দিঘির যে দিঘি বিপদে পড়লে কাকে ইনস্ট্যান্ট ফোন দিলে সে চলে আসবে। সো দিঘি বলেছে আসাদ খান। লাবণ্য না? হ্যাঁ। এটা রুহানি সালসাবিল, যে হচ্ছে আসাদ খানের খুব ফেভারিট, সাথে আমারও। আর আমাদের দুইজনের আবার ফেভারিট আসাদ খান। আপনি পাস কিন্তু করেছেন, দুইজনের একসাথে পরের আপনি রাউন্ডে নেক্সট রাউন্ডে আপনি যাচ্ছেন। যাচ্ছেন। ক্রাউনটা আপনাকেই দেয়া হলো। ক্রাউনটা নিয়ে আসতেছি। কোথায় আছেন বলেন, আমি আসি ক্রাউন নিয়ে। কোনো কি এটা কি ছিল? আমরা আমরা শোতে আমরা একটা শো করছি, সেখানে বসে আমাকে বলা হয়েছে এমন কাউকে ফোন দিতে। তো আমি ভাবলাম আসাদ খানকে ফোন দিয়ে দেখি, এবং আসাদ খান তো অনেক ফ্রেন্ডদের প্রতি লয়াল, যা দেখতে পারি। এটা প্র্যাঙ্ক ছিল? এটা প্ল্যান ছিল। গড। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। না ঠিক আছে, আমি তো আসলে বুঝিনি। আমি তো অবাক, মানে ভয় পাচ্ছিলাম যে আল্লাহ হঠাৎ করে না, কি ভয় বলল। পাওয়া লাগবে না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক পরের ইউ। রাউন্ডে আচ্ছা, যাচ্ছেন আমরা আপনি। শেষ করে বাই বাই। ফোন ওকে আমি দিচ্ছি। ধরতেছি। ওকে। লাবণ্য এই প্ল্যানটা করছে না? হ্যাঁ। পরে ধরতেছি ওকে। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে বাই। ওকে, একটু ফানি মোমেন্টস এ চলে যাই। হুম। নিজেকে নিয়ে দেখা সবথেকে ফানি মিম কোনটা? ওই যে জয়াসন ম্যামের সাথে একটা মিম আছে না আমার, আমার কিন্তু খুব ভাল লাগে। ওই যে বয়স। হ্যাঁ, কি সুন্দর না, মানে উনি কি গ্রেসফুলি এখনো, আসলেই আমি নিজেই অবাক হয়ে যাই দেখে। ভালোই লাগে আমার কাছে দেখতে এটা। ওকে, এমন কোনো মিম আছে যেটা দেখে দিঘি নিজেই হেসেছে? আমার হুম, এই যে এইটা দেখে খুব মজা এটাই। পেয়েছিলাম। ওকে, হ্যাঁ ফ্রেন্ডসরা কখনো মিম পাঠিয়ে রোস্ট করে? হ্যাঁ, ওই যে রিসেন্ট যে একটা অ্যাওয়ার্ড শোতে ব্যাক স্টেজে নাচতেছিলাম, কি বলে এটাকে, যে রিহার্সাল করতেছিলাম ব্যাক স্টেজে, হ্যাঁ। স্টেজে ওঠার আগে ওটাতে একটা সাউন্ড লাগাই দিছে, যে আকাশ ছোঁয়া একটা সাউন্ড আছে না, এবং আমার স্টেপের সাথে এত মিলছে আকাশ ছোঁয়া। তো এটা ছিল আমার গ্রুপের হট কেক একদম। কতদিন ধরে খালি এটাই চলছে, আকাশ ছোঁয়া দেখিস। নিজের কোনো মিম ফোনে সেভ করা আছে? কোনটা? আছে মনে হয়। হ্যাঁ, আমি রাখি অনেক সময়, অনেক মিম টিম রাখি এরকম। নিজের ফেভারিট মিম এক্সপ্রেশনটা যদি আমি রিক্রিয়েট করতে বলি, কোনটা সেটা? আমার নিজের হ্যাঁ, এক্সপ্রেশন, মানে এক্সপ্রেশন, যে কোনো একটা মিম এক্সপ্রেশন। এখন তো মনে পড়তেছে না ওভাবে, বাট হবে আর কি, কোনো স্যাভেজ টাইপের কোনো লুক টুক হবে, যে কোনো স্যাভেজ জিনিসপত্র আমার খুব ফেভারিট। ওকে, আর যদি কোনো একটা ইমোজি রিক্রিয়েট করতে বলি, যে কোনো একটা ইমোজি দিঘির সিগনেচার, সেটা কোন ইমোজি হবে? এইটা, ওই যে চোখ বড় বড় করে এরকম করে থাকে না, ওইটা। চোখে একটু পানি হ্যাঁ পানি হ্যাঁ হ্যাঁ, থাকে। স্যাড কেন? স্যাড না, আল্লাদি এটা। ও ও সরি সরি। আমার এখন এটা লাগবে, এটাই আমি এটা এরকম কিনতে করে যাবো। আহ্লাদ করে দেখি কাকে বলা হয় যে আমার এখন এটা লাগবে? এটা বলা হয় অনেককে, মানে অনেক সময় পেমেন্টের জন্য বলা হয়, মাইয়া পেমেন্টটা প্লিজ পাঠিয়ে দেন। থ্যাঙ্কস ফর বিং অনেস্ট। আচ্ছা,
ছোটবেলায় যে লাইফটা ইমাজিন করা হয়েছিল, কি মনে হয় যে কত পার্সেন্ট সেটার অ্যাচিভ হয়েছে? হচ্ছে, আস্তে, আস্তে হচ্ছে। আম হয়তোবা একটু সময় লাগছে বাট হুম। হচ্ছে। যেটা বলছিলাম যে মা থাকলে হয়তোবা অনেক ডিফারেন্ট হতো। হুম। হয়তোবা অনেক কিছু অলরেডি অ্যাচিভ হয়ে যেত। বাট হচ্ছে আলহামদুলিল্লাহ। যা হচ্ছে এটাতে আমি হ্যাপি। ওকে। আ জীবনটা যখন আরো সামনের দিকে এগিয়ে যাবে, একটা বয়স হয়ে যাবে, আ সে দিঘি 70 নাও, সে তখন দিঘি নিজেকে কোথায় আসলে আ দেখতে চায়? যে 70 তে দিঘির কি আছে? কোথায় আমি আছে? আমি আম 70 তো অনেক বয়স, জানি না বাঁচবো কিনা। বাট আমি খুব গ্রেসফুল থাকতে চাই তখনও। হুম। আমি চাই, আমি কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। আমি মন্দাকিনী সম্ভবত একজন অ্যাক্ট্রেস, খুব বয়স হয়ে গিয়েছে। উনার একটা গান ধুরন্ধরে আবার রিক্রিয়েট করা হুম, হুম, হয়েছিল হুম, এবং হুম। সে ওটাতে পরে উনার এক আ কার একটা বিয়েতে নেচেছিল, কার রিলেটিভের। সো আমি নিজেকে এভাবে দেখতে চাই, এভাবে গ্রেসফুল দেখতে চাই। ও! দেশের জন্য একটা প্রমিস যেটা দিঘির ফ্যানদেরকে ইন্সপায়ার করতে পারে। দেশের জন্য দেশের জন্য। আম যেমন আমি খুব চেষ্টা করি রাস্তাঘাটে ময়লা না ফেলার। ওকে। এটা আমি চেষ্টা করি। মানে আমার গাড়িতে অন্তত রেখে দেই। পরে আমি ডাস্টবিনে ফেলি, কিংবা আমি হয় আমার বাসার নিচের ডাস্টবিনে পরে ওটা ফেলা হয়, কিংবা আমি গাড়িতেই মোস্টলি হচ্ছে রেখে দেই। আমি রাস্তাঘাটে ময়লা খুব কম ফেলি। গ্রেট। মানে ফেলিই না। ইচ্ছা করে আচ্ছা। কোনোভাবেই ফেলি না। হ্যাঁ, ছোট, ছোট হুম, অভ্যাস হুম, হুম। কিন্তু আসলে বড় কিছু হুম। তৈরিতে অ্যাচিভ করতে সাহায্য হুম, করে, হুম, তাই হুম। না? তো দেখি, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম। থ্যাংক ইউ। খুব শেষ ভালো হলো লাগলো কেন? কথা বলতে। আমারও তাই মনে হচ্ছিল, শেষ হলো কেন? আমাদের গল্প তো আসলে শেষ হওয়ার না। কোনদিনই না। তোমার কেমন লাগলো বলো? অনেক ভালো লাগছে। এইজন্যই তো বললাম শেষ হলো কেন? আরো কয়েকটা থাকতো প্রশ্ন। তুমি খুব ভালো থেকো। তুমি আমার খুব আদরের, এটা তুমি জানো, এবং আমি সবসময় প্রে করি এবং চাই যে দিঘি অনেক ভালো, ভালো কাজ করুক, আমাদেরকে মুগ্ধ করুক। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকের ফুডি প্রেজেন্স ক্যাচ দ্য স্টার। আজকে চেষ্টা করেছি দিঘির জীবনের কিছু না বলা কথা আপনাদের সামনে তুলে ধরতে। আশা করছি ভালো লেগেছে। আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। পছন্দের অন্য এক স্টারকে নিয়ে ক্যাচ দ্য স্টারে আবারও দেখা হবে।